আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৭ ও ২৮ ব্যাচের শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে আমরা সমাজকর্ম দ্বিতীয় পত্রের দ্বিতীয় ক্লাস নিয়ে চলে আসলাম। সো দ্রুত তোমরা জয়েন হয়ে যাও এবং আমাকে একটু কমেন্ট করে জানাও যে সাউন্ড ঠিক আছে কিনা এবং তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা, একটু কমেন্ট করে সবাই জানাও। তোমরা সবাই দ্রুত জয়েন হয়ে যাও এবং তোমরা জয়েন হলে এরপরে আমরা ক্লাসটা শুরু করে দিব এবং তোমরা জয়েন হয়ে একটু আমাকে কমেন্ট করে জানাও যে স্পষ্ট তোমরা শুনতে পাচ্ছ কিনা। তাসনাম স্যার কমেন্ট করেছে, জি দেখা যায় স্যার, ধন্যবাদ তাসনাম স্যার জানানোর জন্য। আমরা একটু অপেক্ষা করি, সবাই তোমরা জয়েন হবে তো। জেসি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তৌফিক ওয়ালাইকুম আসসালাম। তৌফিক জিজ্ঞাসা করছো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। জাকিয়া ওয়ালাইকুম আসসালাম। তৌফিক বলেছো জি সব ক্লিয়ার, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, সব ক্লিয়ার থাকলে আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব। আর কয়েকজন আমরা ক্লাসে জয়েন হই, এরপরে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। আজিজুল ওয়ালাইকুম আসসালাম। জেসি আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যারা ওয়ালাইকুম আসসালাম, রাজু ওয়ালাইকুম আসসালাম, সবাই সালাম দিচ্ছ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা অনেকেই জয়েন হয়ে গেছো, আমরা এখন এই ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, আজকে হচ্ছে আমরা পড়বো সমাজকর্ম দ্বিতীয় পত্র। এর আগে আমরা সমাজকর্ম দ্বিতীয় পত্রের প্রথম ক্লাসটা নিয়েছিলাম, সেটা ছিল হচ্ছে প্রথম অধ্যায়ের উপর। তো ওইটা হচ্ছে আমরা প্রথম অধ্যায় পড়েছি, প্রথম অধ্যায় থেকে একটা সৃজনশীলের জন্য। আজকে হচ্ছে আমরা সমাজকর্ম দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়টা পড়বো, সমাজকর্মের শাখা। এখানে হচ্ছে আমাদের দ্বিতীয় সৃজনশীলটা আসবে। তো আমরা দ্বিতীয় সৃজনশীলের জন্য আজকে এই অধ্যায়টা পড়বো, দ্বিতীয় অধ্যায়। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সবাই হচ্ছে যেহেতু অনেকে জয়েন হয়ে গেছো, সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমি যে জিনিসগুলো তোমাদের নোট করতে বলবো সেই জিনিসগুলো তোমরা নোট করবে এবং সবার সাথে যেন খাতা কলম থাকে এবং ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। আর আজকে ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়টা, যে ইম্পর্টেন্ট শাখাগুলো আমাদের পড়া প্রয়োজন, যে শাখাগুলো মেইনলি পরীক্ষায় আসে দ্বিতীয় সৃজনশীলের জন্য, যেহেতু তোমাদের 7টা সৃজনশীল পরীক্ষায় লিখতে হবে, আমরা তোমাকে 7টা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট টপিক পড়াবো অধ্যায় থেকে, প্রতি অধ্যায় থেকে। সো আজকে দ্বিতীয় সৃজনশীলের জন্য আমরা যে টপিক গুলো পড়াবো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো আজকে যেন এই টপিক গুলো তুমি এমন ভাবে বুঝতে পারো যেন এই টপিক গুলো আবার তোমার বুঝতে না হয় বা তুমি ভুলে না যাও, বা এই টপিকের নামগুলো দেখলে বা নামগুলো শুনলেই যেন এই টপিক সম্পর্কে তোমার ধারণা চলে আসে মাথার মধ্যে এবং তুমি লিখতে পারো এবং নিজের মতো করে সৃজনশীল পরীক্ষার খাতায় উপস্থাপন করতে পারো। আমরা সেভাবে আজকে পড়বো। ঠিক আছে? আর তোমরা যারা প্রথম সৃজনশীলের জন্য আমাদের যে প্রথম ক্লাসটা ছিল সমাজকর্ম দ্বিতীয় পত্রের, সেই ক্লাসটা দেখো নাই বা দেখতে পাও নাই, তারা হচ্ছে আমাদের যে রেকর্ড ক্লাসগুলো থাকে সেগুলো দেখে নিবে। সো আমরা তাহলে আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। সবাই খাতা কলম নিয়ে যারা আনছো তারা হচ্ছে ডান লিখে জানো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত। আর এর বাইরে আর কোনো কিছু তোমরা কমেন্ট করবে না। যদি কোনো আউটসাইড কমেন্ট করো বা আউট টপিকের কথা বলো তাহলে কিন্তু আমি তোমাদের ক্লাস থেকে রিমুভ করে দিব আর ক্লাস দেখতে পারবে না। ঠিক আছে? সো আমাকে শুধু এইটুকু জানাও যে তোমরা খাতা কলম নিয়ে আসছো সবাই, শুধু ডান লিখে জানাও। জাকিয়া সুলতানা ধন্যবাদ। তো তৌফিক মাহমুদ স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, জেসি বলছো ডান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বুঝে নিলাম তোমরা খাতা কলম নিয়ে আসছো, তাহলে আমরা ক্লাসগুলো শুরু করে দিই।
ঠিক আছে, তাহলে আজকে আমরা সমাজকর্ম দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় পড়বো। দ্বিতীয় অধ্যায়ে আমাদের নাম কি? সমাজকর্মের শাখা। সমাজকর্মে আমাদের বিভিন্ন ধরনের শাখা আছে। তো আমাদের সব শাখাই কিন্তু ইম্পর্টেন্ট নয়, বা সব শাখাই আমাদের জানা প্রয়োজন, কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। তো পরীক্ষার জন্য আমাদের যে ইম্পর্টেন্ট শাখাগুলো সেগুলো আমরা পড়বো, আর যেগুলো আমাদের কম ইম্পর্টেন্ট সেগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিব। ঠিক আছে, তো আমরা প্রথমে দেখি আমাদের হচ্ছে সমাজকর্ম আজকে দ্বিতীয় পত্র। তাহলে আমাদের সমাজকর্মের শাখার সংক্ষিপ্ত পরিচিতি। তাহলে আমাদের সংক্ষিপ্ত পরিচিতিটা কি? আমাদের প্রথম শাখাটা হচ্ছে চিকিৎসা সমাজকর্ম। তাহলে আমাদের সমাজকর্মে কি বিভিন্ন শাখা রয়েছে। এই শাখার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শাখাটা সেটা হচ্ছে চিকিৎসা সমাজকর্ম। এটা আমাদের জীবনের জন্য খুবই অত্যাবশ্যকীয় একটা শাখা। কারণ হচ্ছে আমাদের মানুষের বিভিন্ন রোগ হয়, বিভিন্ন সমস্যায় পড়ে, বিভিন্ন শারীরিক মানসিক বিভিন্ন ধরনের আমাদের সমস্যা হয়ে থাকে। তো সেই সমস্যাগুলো হলে আমরা কি করি? ডাক্তারের শরণাপন্ন হই, আমরা হসপিটালে যাই, চিকিৎসালয়ে যাই। তো সেখানে আমরা বিভিন্ন ধরনের সেবা পেয়ে থাকি। এছাড়াও এখানে আমাদের বেশ কিছু আমরা সমস্যার সম্মুখীন হই। আমাদের কখন কি স্টেপ নিতে হবে, কোন ওষুধ খেতে হবে, কোন ডাক্তারের পরামর্শ নিতে হবে, বা কোন রোগের জন্য আমরা কি ধরনের ডাক্তারের কাছে যাব, সেই ডাক্তার আমাদের কি ধরনের পরামর্শ দিচ্ছে সেটা কি অ্যাপ্রোপ্রিয়েট কিনা, বা সেই ডাক্তারটা শুধু তার টাকা উপার্জনের জন্য আমাদের কি পণ্য হিসেবে ট্রিট করছে কিনা, বা আমরা সঠিক সেবাটা পাচ্ছি কিনা, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের ভালো বুঝতে হবে বা আমাদের ধারণা নিতে হবে। তো এই ধারণাগুলো বা এই ধরনের সাহায্য আমরা কোথায় পেয়ে থাকি? চিকিৎসা সমাজকর্মতে। তো এই জিনিসটা কি আমাদের জীবনের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তো আমাদের সমাজকর্ম শাখার প্রথম শাখাটা হচ্ছে কি? চিকিৎসা সমাজকর্ম। তাহলে চিকিৎসা সমাজকর্মে কি হয়? হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে রোগীদের সামাজিক, আর্থসামাজিক ও মনস্তাত্ত্বিক সমস্যা সমাধানে নিয়োজিত শাখা। তাহলে চিকিৎসা সমাজকর্মটা হচ্ছে এখানে চিকিৎসকদের আন্ডারে কি থাকে? আমাদের হচ্ছে চিকিৎসা কেন্দ্রের রোগীদের সামাজিক, অর্থ সামাজিক, তারপর মনস্তাত্ত্বিক সমস্যা সমাধানে যে শাখাটা, এটাই হচ্ছে চিকিৎসা সমাজকর্ম। তাহলে এই শাখায় আমরা কি পেয়ে থাকি? এই শাখায় হচ্ছে আমাদের রোগীদের যে সামাজিক সমস্যাগুলো হয়ে থাকে, ধর সে একটু মানসিক ভাবে অসুস্থ বা শারীরিক ভাবে অসুস্থ, বা সে ধরো তার কি রোগ হয়েছে সে সেটা বুঝতে পারছে না, বা কিভাবে সেটা সমাধান করা যায়, কিভাবে মোকাবেলা করা যায়, বা ধরো তার আর্থিক সমস্যা আছে, তো সে আর্থিক সমস্যার জন্য সে ধরো ভালো ট্রিটমেন্ট নিতে পারছে না, বা ভালো চিকিৎসা করতে পারতেছে না, ওষুধ পাচ্ছে না। তো এই জিনিসগুলো সে কিভাবে পেতে পারে বা কোথায় গেলে পাবে, এই জিনিসগুলো কিন্তু এই শাখাতে তাকে সাহায্য করা হয়। আচ্ছা, তোমরা অনেকে এখনো ডান লিখছো, আর লিখতে হবে না, এখন তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো। আমি যখন আবার কমেন্ট করতে পারবো তখন তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? আচ্ছা, এছাড়া হচ্ছে আর্থসামাজিক, ওই যেটা বললাম যে অনেকে দুর্বল অর্থনৈতিক পরিবার থেকে থাকে, অসচ্ছল থাকে। তারা কি টাকার অভাবে, অর্থের অভাবে কি সঠিক পরামর্শ নিতে পারে না ডাক্তারের, বা চিকিৎসা করতে পারে না, বা প্রপার ওষুধ খেতে পারে না। তো তাদেরও এখানে হেল্প করা হয়। এছাড়া কি মনস্তাত্ত্বিক সমস্যা মূলত হচ্ছে মানসিক যে সমস্যাগুলো, এটা মূলত মনস্তাত্ত্বিক সমস্যা। অনেকেই কি কোনো শারীরিক রোগ থাকে না, মানসিক রোগ থাকে, তাকে দেখলে মনে হয় সে একদম সুস্থ, কিন্তু তার কি অনেক ধরনের রোগ থাকতে পারে। তার মানসিক ভোগান্তি থাকতে পারে, ডিপ্রেশন থাকতে পারে, বিভিন্ন ধরনের অসুবিধা থাকতে পারে, অনেকে টেনশন থাকে, টেনশন থেকেও কিন্তু অনেক ধরনের রোগ হয়। তো এই জিনিসগুলো হচ্ছে মনস্তাত্ত্বিক রোগ, বা যেগুলো হচ্ছে আমরা খালি চোখে দেখতে পাই না, বা শারীরিক ভাবে যে ক্ষতগুলো দেখা যায় না, এগুলো হচ্ছে মনস্তাত্ত্বিক রোগের অন্তর্ভুক্ত। তাহলে এই জিনিসগুলো হচ্ছে সমাজকর্ম শাখায় হচ্ছে আলোচনা করা হয়। এখানে হচ্ছে সমাজকর্মীরা যারা চিকিৎসার্থী, যারা হচ্ছে চিকিৎসা গ্রহণ করার জন্য যায়, বা সেবা পাওয়ার জন্য যায়, ডাক্তারদের শরণাপন্ন হয়, তাদেরকে হচ্ছে তারা মোটিভেট করে, বা হচ্ছে তাদের একটা দিক নির্দেশনা দেয় যে তুমি এই সমস্যাটার জন্য এই ডাক্তারের কাছে যাও, বা এই প্রসেসের মাধ্যমে আগাও, বা তোমার যদি আর্থিক সমস্যা থাকে, বা তোমার জন্য অন্য কোনো প্রয়োজন থাকে, তুমি এই ওয়েতে আগাইলে এই জিনিসগুলো তোমার সমাধান হবে। বা তুমি যদি অসচ্ছল হও, তুমি এই জায়গায় যেতে পারো, এইখানে তুমি কম টাকার মধ্যে বা ফ্রিতে, বা বিভিন্ন এনজিও আছে, বিভিন্ন সংস্থা আছে, তারা হচ্ছে এই ধরনের কর্মসূচি পালন করে, তারা হচ্ছে কি এগুলো হচ্ছে ফ্রিতে ট্রিটমেন্ট করে, এই ধরনের সেবাও তারা কি দিয়ে থাকে। তাহলে সমাজকর্মী কাজটা কি থাকে? যে তাই একজন চিকিৎসার্থী যে হচ্ছে চিকিৎসকের শরণাপন্ন হয়, তার যে সমস্যাগুলো সেগুলো কি সে শুনে, শোনার পর তারপরে তাকে হচ্ছে সাজেস্ট করে যে তুমি এই সমস্যাগুলো জন্য এই সমাধানগুলো তোমার জন্য প্রযোজ্য। তখন যে সমস্যাগুলো নিয়ে গেছিল তার কি বুঝতে সুবিধা হয় যে আমার এই সমস্যা এইগুলো হচ্ছে সমাধান, তো এইভাবে আগাইলে আমার এগুলো সমাধান হয়ে যাবে।
তখন কি সে কোনো প্যানিক করে না। তাছাড়া কি সে কি একটা বিভ্রান্তির মধ্যে থাকে যে আমার এই সমস্যাটা হয়েছে, আমি এখন কি করব, কোথায় যাব, কোন ডাক্তার দেখাবো, বা আমার কত টাকা লাগবে, আমি কিভাবে করব, কোন দিকে আগাবো, এগুলো কি সে বুঝতে পারে, একটা প্যানিকের মধ্যে থাকে। তো এই সময় হচ্ছে একজন সমাজকর্মী তাকে হচ্ছে সাহায্য করে এই বিষয়গুলোতে। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে বিদ্যালয় সমাজকর্ম। বিদ্যালয় সমাজকর্মটা কি? বিদ্যালয় সমাজকর্ম হচ্ছে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ঝরে পড়া রোধ, পরিবেশের সাথে খাপ খাওয়ানো ও সুপ্ত প্রতিভা বিকাশে কাজ করে। তাহলে বিদ্যালয় সমাজকর্মে কি? ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে প্রথমত কাজ করে। তার ঝরে পড়া শিক্ষার্থী কারা? তোমরা দেখবে যে তোমরা একদম ছোট কাল থেকে যখন স্কুলে পড়েছো, কলেজে পড়ছো, এখন তোমরা কলেজে পড়তেছো, এরপর বিশ্ববিদ্যালয়ে পড়বে, তোমরা দেখবে যে তোমাদের সাথে সাথে তোমরা আগাই যাচ্ছ, এক ক্লাস থেকে অপর ক্লাসে যাচ্ছ। যেমন তুমি স্কুল থেকে কি কলেজে আসছো, কলেজ থেকে ইউনিভার্সিটিতে যাবে। এই যে তুমি কলেজে আসছো, তোমার স্কুল লাইফে এমন অনেক ছেলে মেয়ে আছে, বা তোমার বন্ধু বান্ধব থাকতে পারে, বা দেখবে অনেকে এরকম পরিচিত মুখ থাকে যারা এক সময় পড়াশোনা করতো, এরপর কি আর পড়াশোনা তারা বিভিন্ন কারণে কন্টিনিউ করতে পারেনি। বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, আর্থিক, পারিবারিক অসচ্ছলতা, বা হচ্ছে মাদকাসক্তি, বা হচ্ছে পড়তে না পারা, বা বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে, আর্থিক সমস্যা হইতে পারে, অনেক আছে অনীহা পড়াশোনার প্রতি, এই ধরনের হতে পারে, বা কেউ খারাপ দিকে চলে গেছে, খারাপ রাস্তায় চলে গেছে, এই ধরনের বিভিন্ন সমস্যার কারণে হচ্ছে আমাদের এরকম কি শিক্ষার্থী ঝরে যেতে থাকে প্রতিটা ক্লাসে। তুমি যেমন এখন কলেজে পড়তেছো, তুমি যখন ভার্সিটিতে উঠবা তখন দেখবা অনেক ছেলে মেয়ে ঝরে গেছে। এইভাবে কি ছেলেমেয়েরা কি ঝরে পড়ে বিভিন্ন শিক্ষার্থী। তো এই কারণে হচ্ছে বিদ্যালয় সমাজকর্ম হচ্ছে এই বিষয়গুলো পড়ানো হয়, বা হচ্ছে কলেজ শাখাতেও রয়েছে, ইউনিভার্সিটি শাখাতেও রয়েছে। এই শাখাতে কি হয়, এখানে হচ্ছে বিদ্যালয় সমাজকর্মে একজন সমাজকর্মী এই যে ঝরে যাওয়া যে শিক্ষার্থীগুলো, তাদের হচ্ছে মোটিভেট করে, তাদের যে সমস্যাটা কি, যে সে কেন পড়ালেখাটা কন্টিনিউ করতে পারছে না, বা কেন করবে না, বা তার বাধাগুলো কি কি, এই জিনিসগুলো সমাধানের জন্য কাজ করে থাকে। এর ফলে কি হয়, যে এই যে ঝরে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা, তা এটা কি অনেক কমে আসে, বা মাঝে মাঝে শূন্যের কোঠাও চলে আসে। ধরো 10 জন শিক্ষার্থী যদি ঝরে যায়, এই 10 জনের সাথে যদি একজন সমাজকর্মী যোগাযোগ করে, তাদের সাথে কথা বলে বোঝার চেষ্টা করে, তাদের ধরে বোঝানোর চেষ্টা করে যে তুমি এইভাবে আগাইলে তোমার ভবিষ্যৎটা এমন হবে, বা তুমি যদি এখন পড়াশোনা কন্টিনিউ না করো, বা তোমার যে পড়াশোনা করা উচিত, এভাবে এভাবে পড়া উচিত, এগুলো যদি তুমি ঠিকভাবে না করো, তাহলে তোমার ভবিষ্যৎটা এরকম একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবে, বা তুমি একটা সময় যায় কি একটা খারাপ পথে চলে যাবে, বা তোমার ভবিষ্যৎটা অন্ধকারের দিকে চলে যাবে। এই জিনিসগুলো কি বোঝানোর চেষ্টা করে, তাকে সমাধান দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, আজিজুল ইসলাম কমেন্ট করছে, স্যার বোর্ডের রংটা কি চেঞ্জ করা যায়? হোয়াইট বোর্ড বা আবার অন্য কালার দেওয়া যায়, স্পষ্ট বোঝা যায় না বা দেখা যায় না। আচ্ছা ভাই, আজকে আমাদের স্লাইডটা হচ্ছে ব্ল্যাক কালারের, তো আজকের জন্য একটু তোমরা কষ্ট করো, এরপর থেকে অবশ্যই এটা সাদা কালার হবে ইনশাল্লাহ। তো আজকে একটু তোমরা ম্যানেজ করে একটু কষ্ট করে দেখো, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এরপর হচ্ছে কি পরিবেশের সাথে খাপ খাওয়ানো। তাহলে বিদ্যালয় সমাজকর্মের পরিবেশের সাথে খাপ খাওয়ানোর বিষয়টা কি? দেখবে যে বিভিন্ন সময় ধরো সরকারি চাকরির ক্ষেত্রে হোক, বা ধরো কেউ বাসা ভাড়া নিয়ে থাকে, বা হচ্ছে চাকরির সুবাদে হোক, বা গ্রাম থেকে শহরে আসা, শহর থেকে গ্রামে যাওয়া, এরকম বিভিন্ন পারপাসে দেখো পরিবার কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হয়। এর ফলে কি হয়, ধরো তুমি এখন সাভারে থাকো, হ্যাঁ, ধরো সাভার থেকে তোমার পরিবারটা চট্টগ্রামে চলে গেছে। তো চট্টগ্রামে চলে যাওয়ার ফলে তুমিও তাদের সাথে গেছো। এখন ধরো তুমি সাভারে একটা কলেজে পড়তা, এখন তুমি কি করবা, চট্টগ্রামে যে আরেকটা কলেজে ভর্তি হবো, ওইখানকার কলেজে। এখন ওইখানে যে তুমি একটা নতুন পরিবেশ পাচ্ছ, নতুন বন্ধু বান্ধব পাচ্ছ, নতুন টিচার পাচ্ছ, নতুন একটা বিদ্যালয় বা কলেজ পাচ্ছ। মেনলি তুমি একটা নতুন পরিবেশে এসে পড়লা। তো একটা নতুন পরিবেশে যাওয়ার ফলে ওইখানকার সবার সাথে পরিচিত হতে বা খাপ খাওয়ায় নিতে, বা ধরো ভাষাগত দিক থেকে যে আঞ্চলিক ভাষা, এই গ্যাপ গুলো হচ্ছে আস্তে আস্তে কি পূরণ হইতে থাকে, বা পূরণ হইতে একটু সময় লাগে। এই জিনিসগুলা যখন ধরো তুমি পূরণ করতে পারবে না, বা ধরো তুমি চট্টগ্রামে গেছো, এখন ওইখানকার মানুষ আঞ্চলিক যে ভাষায় কথা বলে, ধরো তাদের সাথে তোমার যোগাযোগ করতে বা কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, বা তুমি বুঝতে পারছো না, বা তারা যখন তোমার সাথে কথা বলতেছে তারা তোমার কথা বুঝতে পারতেছে না, এই ধরনের ধরো কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। তখন কি এটা একটা হচ্ছে কি পরিবেশের হচ্ছে বাধা বা খাপ
খাওয়ানোর একটা সমস্যা। তো এই ক্ষেত্রে কি হয়, সমাজকর্মী তাকে মোটিভেট করে যে আসলে তুমি এই পরিবেশে আরো কিছুদিন থাকলে এখানে অভিযোজিত হয়ে যেতে পারবা, বা তুমি যখন আস্তে আস্তে এই ল্যাঙ্গুয়েজ গুলো বুঝতে শিখবা, বা তারা যখন তোমাকে গ্রহণ করে নিবে, বা তারাও যখন তোমার কথাগুলো বুঝতে পারবে, তোমার আরো সুবিধা হবে। তো এই জিনিসগুলো মূলত বোঝায় যে পরিবেশের সাথে খাপ খাওয়ানো। মেনলি এক পরিবেশ থেকে আরেক পরিবেশে যাওয়া, ওইখানে অভ্যস্ত হওয়ার যে প্রসেসটা, এটাই হচ্ছে পরিবেশের সাথে খাপ খাওয়ানো। তো অনেক ছেলে মেয়ে আছে যে এই জিনিসগুলো করতে পারে না, যারা ধরো একটু ইন্ট্রোভার্ট স্বভাবের। ইন্ট্রোভার্ট মানে কি, যে ধরো মানুষের সাথে সহজে মিশতে পারে না, বা একটু সমস্যা হয়, বা একটু তারা লাজুক প্রকৃতির হয়, বা ধরো কথা বলতে অসুবিধা হয়, যে কিভাবে কথা কন্টিনিউ করবে এই জিনিসগুলো বুঝতে পারে না বা পারে না। তাদের জন্য নতুন পরিবেশে খাপ খাওয়ানোটা খুবই কষ্টকর। তারা মনে করে যে পরিবেশে অভ্যস্ত এখানে তারা কমফোর্ট জোনের মধ্যে থাকে, যখন তারা আরেকটা পরিবেশে যায় তখন তারা কমফোর্ট জোনের বাইরে, তখন তারা বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে, এবং তারা তখন কি একাকিত্বে ভুগে। এই যে একাকিত্বে ভোগা, এর ফলে তাদের মধ্যে একটা হীনমন্যতা কাজ করে। তখন সে একা একা থাকে, তার কোনো কিছু ভাল লাগে না। যখন তার কোনো কিছু ভাল লাগে না, তখন কি তার স্কুলে যেতে মন চাবে না, বা কলেজে যেতে মন চাবে না, তার কোনো বন্ধু থাকবে না। সে ওইখানে যে একা একা ফিল করবে, এর ফলে কি হবে, সে কলেজে বা স্কুলে যেতে চাবে না। এর ফলে তার পড়াশোনার ক্ষতি হবে, তখন তার পড়াশোনাও ভালো লাগবে না, সবার সাথে যোগাযোগ হবে না। এইভাবে কি সমস্যাগুলো তৈরি হয়। তাহলে খাপ খাওয়ানো পরিবেশের সাথে এটাও কি একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর হচ্ছে সুপ্ত প্রতিভা বিকাশে কাজ করে। এখন সুপ্ত প্রতিভা বিকাশে কাজ করা বিষয়টা কি, ধরো তোমার ক্লাসমেট ধরো 30 জন আছে, এখন 30 জনে কি সবাই একই রকম বা একই মেন্টালিটি বা একই কাজ পারে? পারে না। এক একজনের কি এক এক ধরনের দক্ষতা আছে। কেউ ধরো গান গাইতে পারে, ক্লাসে সবাই কি গান গাইতে পারে ভালো মতো? পারে না। কেউ ধরো নাচ পারে, কেউ ধরো ড্রয়িং করতে পারে, কেউ ধরো ম্যানেজমেন্ট করতে পারে, বিভিন্ন ধরনের কাজ থাকতে পারে। এটা কি তার প্রতিভা বা তার হচ্ছে একটা আলাদা জ্ঞান, যা সবার মধ্যে থাকে না। একটা নির্দিষ্ট সংখ্যক বা এক একজনের কি এক এক রকমের থাকতে পারে। তো এই জিনিসগুলা থেকে হচ্ছে সুপ্ত প্রতিভা, এটা যখন তার থেকে বের করে আনতে হয়, এখানে কি সমাজকর্মী হেল্প করে। ধরো আমরা একটা এক্সাম্পল দেই, ধরো তুমি পানি থেকে একটা মাছকে নিয়ে এসে যদি গাছে ওঠা শিখাও, মাছটা কি গাছে উঠতে পারবে? পারবে না, কারণ এটা তার স্কিল না। তার স্কিল কি সাঁতার কাটা। কিন্তু একটা গাছ নিয়ে যদি পানিতে ফালাই দাও যে এটা সাঁতার কাটো, গাছ কি সাঁতার কাটতে পারবে? পারবে না। তাহলে যে যে পরিবেশের বা যার যে স্কিলটা আছে, সে যখন ওইটা গ্রো করতে পারবে বা ওইটার মধ্যে থাকবে, তখন তার সেই প্রতিভাটা বিকাশ হবে বা প্রকাশ পাবে। তাহলে এটাই হচ্ছে সমাজকর্মীর কাজ, যে তাকে বের করে আনা, তার প্রতিভাটা, যে তার মধ্যে কোন প্রতিভাটা লুকায় আছে সেটা প্রকাশ করা বা প্রকাশ্যে আনা, বা সেটা করতে তাকে সাহায্য করা। ধরো একজন গান পারে, এখন তার ধরো তাকে নাচের ক্লাসে ঢুকাই দেওয়া হলো, বা তার নাচের ইনস্টিটিউশনে ভর্তি করাই দেওয়া হলো। এখন সে কি সেখানে যে নাচতে পারবে? তার তো গানের প্রতি আগ্রহ, সে তো গান পারে। তো তাকে কি করতে হবে, তার গানের যে ইনস্টিটিউশন আছে সেখানে তাকে দিতে হবে। এই জিনিসগুলো আমি তোমাকে হচ্ছে এক্সাম্পল হিসাবে বললাম, যেন তোমার বুঝতে সুবিধা হয়। তাহলে এটাই হচ্ছে সুপ্ত প্রতিভা। আর সুপ্ত প্রতিভাটা কি এভাবে বিকাশ করে হচ্ছে তার যে সঠিক স্থান, সেখানে হচ্ছে তাকে বসাইতে হয়। এরপর হচ্ছে শিল্প সমাজকর্ম। তাহলে সমাজকর্ম শাখার এটা কি আরো বেশি গুরুত্বপূর্ণ একটা শাখা, যেটা আমাদের অর্থনীতির সাথেও কি যোগসূত্র রয়েছে। তো শিল্প সমাজকর্ম যখন মনে কর সার্বিক সঠিকভাবে চলবে বা স্মুথলি চলবে, তখন কি এটা অর্থনীতিরও কি একটা ধাপ এগিয়ে যায়, বা অর্থনীতিতেও বেশ কাজে দেয়। সো আমরা শিল্প সমাজকর্ম সম্পর্কে জানবো। শিল্প কারখানায় মালিক ও শ্রমিকের সুসম্পর্ক প্রতিষ্ঠা, শ্রম কল্যাণ ও উৎপাদনশীলতা বৃদ্ধির শাখা। তাহলে শিল্প সমাজকর্মে কি হয়, এখানে মূলত মালিক ও শ্রমিকের সুসম্পর্ক। তাহলে ধরো একটা ফ্যাক্টরিতে ধরো কি থাকে, শ্রমিক থাকে, স্টাফ থাকে, অফিসার থাকে এবং মালিক পক্ষ থাকে। এই যে বিভিন্ন অংশ থাকে, তাদের মধ্যে কি একটা ভেদাভেদ তৈরি হয়, বা একজনের সাথে আরেকজনের পরিচয় থাকে না, বা পেশাগত কারণে এক ধাপের সাথে আরেক ধাপের কি যোগাযোগ থাকে না, বা ওই রকম কি সম্পর্ক তৈরি হয় না। কিন্তু এর ফলে কি হয়, যে কাজের ক্ষেত্রে বা বিভিন্ন সময় এটা হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। তো এর ফলে কি হয়, যে তাদের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ দেখা যায়। ধরো শ্রমিকদের মধ্যে একটা জিনিস নিয়ে অসন্তোষ দেখা দিল, যে তাদের এই জিনিসটা প্রয়োজন, বা এই জিনিসটা হলে তারা আরো ভালো কাজ করতে পারে, বা উৎপাদন বাড়াই দিতে পারে, বা আরো কঠোর পরিশ্রম তারা করতে পারবে। কিন্তু এই জিনিসটা ধরো মালিক পক্ষের কাছে পৌঁছালোই না, যে তাদের এই জিনিসটা প্রয়োজন বা এই সুবিধাগুলো তাদের লাগবে। তাহলে মালিক পক্ষ যখন জানবে না, তখন তো তারা এটা প্রোভাইড করতে পারবে না। তখন কি তাদের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে না?
তো এই জিনিসটা যদি মালিক পক্ষ তাদের প্রোভাইড করতে পারতো তাহলে কি তারা এই জিনিসটা সঠিকভাবে পেয়ে আরো কাজটা ভালো করতে পারতো, উৎপাদন বাড়াইতে পারতো, আরো বেশি শ্রম দিতে পারতো। তখন কি হইতো, সর্বোপরি মালিকের লাভ হইতো, যে তার ফ্যাক্টরি আরো উন্নত হইতো, উৎপাদন বেড়ে যেত। সো এই যে একটা কমিউনিকেশন গ্যাপটা তৈরি হয়, এই জিনিসটা যেন না থাকে, এটা কি আমাদের কমিউনিকেশনটা ভালো করতে হবে, কমিউনিকেশন গ্রো করতে হবে। তো এটার ফলে কি হবে, যখন মালিক পক্ষ জানবে যে তার শ্রমিকের কি প্রয়োজন, বা শ্রমিক যখন বলতে পারবে তার মালিক পক্ষকে যে আমাদের এই জিনিসগুলো লাগবে, এই যে একটা যোগাযোগ, একটা সরাসরি যোগাযোগ, এই জিনিসটা যখন থাকবে তখন হচ্ছে সেই কারখানা বা কোম্পানি বা প্রতিষ্ঠানে বা সেই শিল্পে হচ্ছে ভালো অগ্রগতি দেখা যাবে। এছাড়া কি, শ্রম কল্যাণ ও উৎপাদনশীলতা বৃদ্ধির শাখা। তাহলে শ্রম কল্যাণ কি, শ্রমে যারা হচ্ছে শ্রমজীবী আছে তাদের যে জিনিসগুলোর ফলে কল্যাণ হবে সেটাই হচ্ছে শ্রম কল্যাণ। তো ধরো তাদের একটু বেতন প্রয়োজন, কারণ ধরো দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, বা ধরো বাসা ভাড়া বেড়ে গেছে, বা অর্থনীতি এমন কোন কারণে ধরো দেশের কি মুদ্রাস্ফীতি বাড়ছে, তো তাদের কি বেতন বাড়ানো প্রয়োজন। তখন তারা এই জিনিসটা যদি সরাসরি মালিক পক্ষকে জানাইতে না পারে, তখন কি একটা কমিউনিকেশন গ্যাপ হবে, তখন একটা সমস্যার সৃষ্টি হবে। তো তখন কি করবে, যে শ্রম কল্যাণ মানে তাদের কল্যাণ কিসে হবে, কোন জিনিসগুলো তাদের পূরণ করতে হবে, কোনটা তাদের মৌলিক অধিকার, তো এসওপি মেনে সেই জিনিসগুলো হচ্ছে তাদের পূরণ করা, এটাই হচ্ছে শ্রম কল্যাণের একটা অংশ। এরপর হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধির শাখা। তাহলে উৎপাদনশীলতা বৃদ্ধি কি, এই যে উৎপাদন শাখায় কি কি উৎপাদন করতে হবে, কোন জিনিসগুলো প্রয়োজন হবে, কেন প্রয়োজন হবে, ওইখানে কি কি সেফটি ফিচার রয়েছে, এই জিনিসগুলো কি খুবই গুরুত্বপূর্ণ। ধরো একটা শ্রমিক যে যে উৎপাদন করে, উৎপাদন ক্ষেত্রে কি বিভিন্ন মিশনারিজ থাকে, এগুলো কিন্তু খুবই কঠোর পরিশ্রমের কাজ, তো ওইখানে অনেক ধরনের রিস্কেরও কাজ থাকে। তো ওই রিস্ক গুলো কিভাবে মোকাবেলা করা যায়, তাদের কি ধরনের সুবিধা দেওয়া যায়, কি ধরনের সেফটি আনা যায়, এই জিনিসগুলো কি ইনশিওর করা। তাহলে এটাই কি, যখন তাদের ইনশিওর করতে পারবে তখন তারা কি আরো নিশ্চিন্তে কাজ করতে পারবে, ডেডিকেটলি কাজ করতে পারবে, কোনো ভয়ভীতিহীন ভাবে কাজ করতে পারবে, তখন কি উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। তো এই জিনিসটা হচ্ছে এভাবে কাজ করে। তাহলে শ্রম শিল্প শাখায় শিল্প সমাজকর্মে হচ্ছে শ্রমিক এবং মালিকের সুসম্পর্ক বজায় থাকে। তারপর হচ্ছে শ্রম কল্যাণ, আর হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধির শাখা। তাহলে এই জিনিসগুলো হচ্ছে মূলত এখানে কাজ করে। তাহলে আমরা এখন মূলত চিকিৎসা সমাজকর্ম, বিদ্যালয় সমাজকর্ম এবং শিল্প সমাজকর্ম, মূলত তিনটা, এই মেইন তিনটা সমাজকর্মের শাখা সম্পর্কে জানলাম। আরো কয়েকটা শাখা আছে, যেমন ধরো আরো গুরুত্বপূর্ণ শাখা হলো মনোরোগ সমাজকর্ম, অপরাধ সংশোধনমূলক সমাজকর্ম, আর হচ্ছে প্রবীণ কল্যাণ বা ক্লিনিক্যাল সমাজ সেবা। এই তিনটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ, বাট এটাও কিন্তু ইম্পর্টেন্ট। সো এখন তোমরা হচ্ছে খাতায় লিখো যে সমাজকর্মের টোটাল হচ্ছে 6টা শাখা। সমাজকর্মের কয়টা শাখা? 6টা শাখা। শাখা আরো আছে, কিন্তু এই 6টা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। যে তিনটা পড়াইলাম এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ, এরপরটা হচ্ছে মিডিয়াম। ঠিক আছে, তো এই 6টা হচ্ছে তোমরা খাতায় লেখো যে সমাজকর্মের শাখা 6টি। 1 নাম্বার হচ্ছে চিকিৎসা সমাজকর্ম, 2 নাম্বার বিদ্যালয় সমাজকর্ম, 3 নাম্বার শিল্প সমাজকর্ম। এরপরে লিখবা মনোরোগ সমাজকর্ম, অপরাধ সংশোধনমূলক সমাজকর্ম এবং প্রবীণ কল্যাণ বা ক্লিনিক্যাল সমাজকর্ম। এই 6টার নাম খাতার মধ্যে লিখে আমাকে কমেন্ট করে জানাও যে ডান। ঠিক আছে, এটা তোমরা লিখে জানাও, এরপর আমরা পরের স্লাইডে যাব। আচ্ছা, রেহানা লিখেছো মনোরোগ মানে কি, এটা পড়াবো সামনে, তোমাদের এই টপিক আসবে তখন পড়াবো একটু পরেই। এখন হচ্ছে তোমাকে আমি যে 6টা শাখা লিখতে বলছি, এটা তোমরা খাতায় লিখছো কিনা এটা এখন জানাও।
আচ্ছা, এরপর আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানে আমরা দেখবো হচ্ছে চিকিৎসা সেবা সমাজকর্ম, যেটা হচ্ছে একটু আগে আমরা তোমাকে বিশ্লেষণ করে বললাম যে চিকিৎসা সমাজকর্মটা মূলত কি। আচ্ছা, রেহানা লেখছো ডান, খুশি লেখছো হচ্ছে শেষ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ জেসি, ডান। আচ্ছা ভাইয়া, আচ্ছা তার মানে তোমরা লিখেছো। এখন হচ্ছে চিকিৎসা সমাজকর্মের যে মেইন ফ্যাক্ট গুলো, মানে মেইন যে বিষয়গুলো তোমাদের জানা প্রয়োজন, এই জিনিসগুলো হচ্ছে দেখাবো। এই জিনিসগুলো হচ্ছে তোমরা মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে? তো চিকিৎসা সমাজকর্মের ধারণাটা কি? স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে রোগীতে কেবল শারীরিক ওষুধ যথেষ্ট নয়, রোগ ব্যাধি মূলে থাকা সামাজিক, মানসিক, আর্থিক প্রতিবন্ধকতা দূর করা এবং জ্ঞান পদ্ধতি প্রয়োগই হলো চিকিৎসা সমাজকর্ম। আর এটার মূল লক্ষ্যটা কি? রোগীকে শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক শক্তি যোগানো এবং সমাজের স্বাভাবিক স্রোতে ফিরিয়ে আনা। তাহলে একটা রোগীকে কি শুধু চিকিৎসা দিলে হবে না বা ওষুধ দিলেই হবে না, তাকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে এবং তার স্বাভাবিক জীবনে যে সে যেন ফিরে আসতে পারে, সেই কনফিডেন্সটা তাকে দিতে হবে যে তুমি একদম সুস্থ বা তুমি এখন একদম সর্বোপরি একদম এ টু জেড তুমি স্বাভাবিক। এই জিনিসটা তাকে বুঝাইতে হবে বা এই কনফিডেন্সটা তার মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে কি সে একটা রূপান্তরিত মানুষ হিসেবে সে কি চলে আসতে পারবে। এরপরে আমরা দেখব বাংলাদেশের পটভূমি। এই যে চিকিৎসা সমাজকর্মটা, যে সমাজকর্মের শাখা, এটা বাংলাদেশে কিভাবে কাজ করে বা কবে আসছে বা কেন আসছে, এই জিনিসটা আমরা একটু দেখব। তাহলে এটা হচ্ছে বাংলাদেশে চিকিৎসা সমাজকর্মের সূচনা হয়েছে কবে? সেটা হচ্ছে 1958 সালে, অর্থাৎ পূর্ব পাকিস্তান থাকাকালীন সময়ে, মানে আমাদের দেশ স্বাধীন হওয়ার পূর্বে থেকেই এই চিকিৎসা সমাজকর্মটা বাংলাদেশে এক্সিস্ট করে। তাহলে তখন থেকে আছে, তাহলে কত সাল থেকে আছে? 1958 সালে। তাহলে তোমাদের যে আমি 6টা শাখা লিখতে বলছিলাম, সেইখানে যে চিকিৎসা সমাজকর্ম, সেটা পাশে তোমরা ব্র্যাকেট দিয়ে লেখো যে 1958 সাল। 1958 সালটা ব্র্যাকেট দিয়ে লেখো সেটা পাশে। সমকালশীল লেখছো যে, সমকলশীল লেখছো, ডান, ঠিক আছে ভাইয়া। এখন যেটা লিখতে বললাম এটা তাহলে পাশের লেখো। আর এটা প্রথম প্রতিষ্ঠানটা কোথায়? এটা প্রথম প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। তাহলে ঢাকা মেডিকেল কলেজে হচ্ছে পরীক্ষামূলক ভাবে এখানে এটা সূচনা হয়েছিল। তাহলে ঢাকা মেডিকেল কলেজে এটা কোথায় সূচনা হয়েছিল? ঢাকা মেডিকেল কলেজে। আর এটা বর্তমান কি? এর বর্তমান নাম হচ্ছে হাসপাতাল সমাজ সেবা। তাহলে এটা বর্তমান নাম হচ্ছে হাসপাতাল সমাজ সেবা। তাহলে চিকিৎসা সমাজকর্ম এই শাখাটা বাংলাদেশে শুরু হয়েছে কবে? 1958 সালে, অর্থাৎ তৎকালীন পাকিস্তান সময় থেকে, পূর্ব পাকিস্তান সময় থেকে। আর এটা পরীক্ষামূলক ভাবে কোথায় থেকে শুরু হয়েছে? ঢাকা মেডিকেল থেকে শুরু হয়েছে। আর এটা বর্তমান নাম কি? বর্তমান নাম হাসপাতাল সমাজ সেবা। তাহলে হাসপাতাল সমাজ সেবা বা ইংলিশে হচ্ছে হসপিটাল সোশিয়াল সার্ভিস। তাহলে হসপিটাল সোশিয়াল সার্ভিস হচ্ছে ইংলিশে নাম। তোমাদের এখান থেকে কি এমসিকিউ আসতে পারে যে চিকিৎসা সমাজ সেবা বাংলাদেশে কোথায় প্রথমবার পরীক্ষামূলক ভাবে শুরু হয়, তখন উত্তর কি হবে? ঢাকা মেডিকেল কলেজে। তো উত্তর কি হবে? ঢাকা মেডিকেল কলেজে। এরপর আমরা দেখব চিকিৎসা সমাজকর্মের গুরুত্বপূর্ণ ও ভূমিকা। তাহলে এটা প্রধান গুরুত্বটা কি? প্রধান গুরুত্ব হচ্ছে আর্থসামাজিক ইতিহাস, রোগীর পরিবার, পটভূমি বিশ্লেষণ করে চিকিৎসা করা। তাহলে এই ক্ষেত্রে কি রোগীর যে পরিবার, পরিবারে কি কি ঘটছে বা সেই পরিবার থেকে মেন্টালি ফিজিক্যালি কি ধরনের সাপোর্ট পাচ্ছে, এডুকেশনালি বা হচ্ছে ইকোনমিক্যালি কি ধরনের সাপোর্ট পাচ্ছে, এই জিনিসগুলোকে এখানে দেখা হয়। তারপর দারিদ্র রোগীর সেবা, বিনামূল্যে ওষুধ, রক্ত, পথ্য, আনুষঙ্গিক চিকিৎসা সরঞ্জাম ব্যবস্থা করা। তাহলে এই জিনিসটা কি আমি প্রথমেই তোমাদের বলছিলাম যে এখানে এই জিনিসগুলো কি চিকিৎসা করা হয় বা ফ্রিতে প্রোভাইড করা হয়। তারপরে মানসিক জোর প্রদান, যে একটু আগে যেটা বললাম যে তার মধ্যে কনফিডেন্স নিয়ে আসতে হবে, তার দীর্ঘ ও জটিল যে রোগগুলো ছিল বা ভয় বিষণ্ণতা ছিল সেগুলো দূর করতে হবে। এই জিনিসগুলো সে যেন মোকাবেলা করতে পারে, সেই জিনিসগুলো কি তাকে কনফিডেন্স দিতে হবে। আর সমসাময়িক ক্ষেত্রে এর ভূমিকা, মানে বর্তমান সময়ের ভূমিকাটা কি এটা আমরা জানবো। তাহলে মেডিকেল টিমের ভূমিকা, তাহলে মেডিকেল টিম কারা? ডাক্তার, নার্স এবং সমাজকর্মী সমন্বয়ে যে চিকিৎসা ব্যবস্থা, এটাই হচ্ছে একটা মেডিকেল টিম। তো তারা কি করে? উত্তর চিকিৎসা সেবা, রোগ নিরাময়ের পর রোগী পুনরায় অসুস্থ হচ্ছে কিনা বা পুনর্বাসিত হচ্ছে কিনা সেই জিনিসটা কি নিশ্চিত করে। তাহলে এই মেডিকেল টিমটা কি নিশ্চিত করে? যে তার চিকিৎসা দেওয়ার পর, তার চিকিৎসা করার পর সে পরবর্তীতে আবার অসুস্থ হচ্ছে কিনা বা সমস্যা মোকাবেলা করছে কিনা, এই জিনিসটা কি দেখা। তারপর হচ্ছে সংক্রামক ব্যাধি রোগ। তাহলে সংক্রামক ব্যাধি রোগ কি?
স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও কাউন্সিলিং। তার সংক্রামক ব্যাধি হচ্ছে যে রোগটা একজন থেকে আরেকজনের কাছে ছড়ায়। তো ধরো এই রোগটা একজনের হয়েছে, হ্যাঁ, তো সে কোন জিনিসগুলো তার মেনে চলতে হবে, কিভাবে তার চলাফেরা করতে হবে, কিভাবে সবার সাথে মিশতে হবে, কোন প্রক্রিয়াগুলো তার গ্রহণ করা উচিত, এই জিনিসগুলো তাকে গাইডলাইন দেওয়া, এটাও কি এখানকার কাজ, এবং তাকে এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং কাউন্সিলিং করা। তাহলে এই কাউন্সিলিং এর মাধ্যমে কি এই জিনিসগুলো তাকে বোঝানো হয়। তাহলে এই সর্বোপরি বিষয়গুলাই হচ্ছে চিকিৎসা সমাজকর্মের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সাময়িক ক্ষেত্রে এর এর ভূমিকা। এরপর আমরা পরবর্তীটা দেখবো হচ্ছে বিদ্যালয় সমাজকর্ম। বিদ্যালয় সমাজকর্মে তাহলে ইতিহাসটা আমরা দেখি। এটা ইতিহাসটা কি, উৎপত্তিগত 1906 ও 7 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম এর উৎপত্তি। তাহলে এটার পাশে তুমি লিখে রাখো যে 1906 ও 7 সাল। তাহলে চিকিৎসা সমাজ বিদ্যালয় সমাজকর্মের পাশে লেখো যে 1906 এবং 7 সাল এটার উৎপত্তি। আর উৎপত্তি কোথায়? যুক্তরাষ্ট্রে। আর বাংলাদেশে এটা কবে আসছে? 1969 সালে জাতীয় শিক্ষা কমিশন বাংলাদেশে এটি কি চালুর সুপারিশ করে, মানে চালু করতে চায়। তাহলে বাংলাদেশে কবে আসছে? 1969 সালে। আর ওয়ার্ল্ড ওয়াইড এটা কবে শুরু হয়েছে? 1906 ও 7 সালের দিকে। এরপর আমরা দেখব বিদ্যালয় সমাজকর্মের মূল লক্ষ্য। তাহলে মূল লক্ষ্যটা কি? ঝরে পড়া শিক্ষার্থীদের কি হার কমানো, বা ক্লাসে অনুপস্থিতি বা শিক্ষার্থীরা যেন ঝরে না পারে এই জিনিসটা সংখ্যা কমানো, যেটা তোমাদের প্রথমে বলেছিলাম। এরপরে মনোযোগ বৃদ্ধি করা। তাহলে পারিবারিক যে সমস্যা থাকে, অসচ্ছলতা থাকে, দারিদ্রতা থাকে বা অশান্তি থাকে, এগুলোর কারণে যেন সে পড়ালেখা অবহেলা না করে বা পড়াশোনা থেকে দূরে সরে না যায়, এই জিনিসগুলা কি নিশ্চিত করা বা দূর করা। তারপর সংযোগ সেতু। সংযোগ সেতু কি? যে একটা মেল বন্ধন তৈরি করা। ধরো ছাত্র শিক্ষকের যে সম্পর্ক, এটা সুসম্পর্ক তৈরি করা। তারপর ধরো শিক্ষক এবং অভিভাবক তাদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি করা, বা একটা যোগাযোগের ব্যবস্থা করা, বা একটা কমিউনিকেশন তৈরি করা। এই জিনিসটাই হচ্ছে যোগ সেতু তৈরি করা। তাহলে ছাত্র শিক্ষক অভিভাবক এবং সমাজের মধ্যে কি যোগাযোগ তৈরি করা, এটাও হচ্ছে সংযোগ সেতুর কাজ, যা বিদ্যালয় সমাজকর্মের অন্তর্ভুক্ত শাখা। আচ্ছা, এমডি আজিজুল লিখছে, স্যার আজকে ক্লাসে পিডিএফ মাস্ট বি প্রয়োজন, কোনো কিছু নোট করতে পারি না, তাই পিডিএফ দিলে নোট করব। অবশ্যই তোমাদের পিডিএফ দেওয়া হবে এবং তোমাদের প্রতি ক্লাসের পিডিএফ দেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা দেখবো যে বিদ্যালয় সমাজকর্মের সমসাময়িক ভূমিকা। তাহলে সমসাময়িক ভূমিকা কি? কাউন্সিলিং ও গাইডেন্স। তাহলে শিক্ষার্থীদের বয়সন্ধিকালীন পরিবর্তন, মানসিক চাপ, কিশোর অপরাধ এবং প্রবণতা রূপে কাউন্সিলিং করা। তাহলে এই উঠতি বয়সে ধরো 14 থেকে 18, এই বয়সটা কি খুবই সেন্সিটিভ। এই বয়সে একটা ছেলে বা একটা মেয়ের হচ্ছে বিভিন্ন ধরনের শারীরিক, মানসিক চিন্তা ভাবনা, তার দৃষ্টিভঙ্গি সবকিছুতেই আস্তে আস্তে কি পরিবর্তন আসতে থাকে, তার বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা দেয়। সো এই সময় তারা যেন ঘাবড়ে না যায় বা কোনো ভুল ডিসিশন না নেয়, বা জিনিসগুলো তারা স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে, এই জিনিসগুলোতেই তাকে সাহায্য করা। এরপর হচ্ছে অভিভাবকদের সচেতনতা। তাহলে পারিবারিক অশান্তি, অভিভাবকদের অসচেতনতা কিভাবে সন্তানদের লেখাপড়ার প্রভাব ফেলছে তা তাদের বুঝিয়ে বলা বা সমাধান করা। অনেক সময় দেখা যায় যে পরিবারে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, যেটার ফলে কি ওই পরিবারের যে শিক্ষার্থীগুলো থাকে, ছোট বাচ্চা কাচ্চা থাকে, স্টুডেন্টরা থাকে, তাদের উপরে বিরূপ প্রভাব পড়ে। এই প্রভাবটা যেন তাদের উপর না পড়ে, এর ফলে কি না পড়ে, এর জন্যই হচ্ছে এই অভিভাবকদের সচেতন করতে হবে যেন তাদের কোনো প্রেশার না দেয়। অনেক সময় দেখা যায় যে একটা বাচ্চা যদি খারাপ রেজাল্ট করে বা কম মার্কস পায়, তার পরিবার থেকে তাকে বিভিন্ন ধরনের প্রেশার দেওয়া হয়, তখন কি ওই বাচ্চাটা কি ঘাবড়ে যায় এবং সে আরো খারাপের দিকে যায়। এরপর হচ্ছে বুলিং ও কুসঙ্গ রোধ। তাহলে বুলিং এবং কুসঙ্গ এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা ইস্যু। তো বিদ্যালয়ে বুলিং এবং মাদকের প্রভাব এবং কিশোর গ্যাং কালচার থেকে শিক্ষার্থীদের কি করতে হবে? মুক্ত করতে হবে, যে বিদ্যালয় প্রাঙ্গণের জন্য এই ধরনের কোনো কিছু ঘটলে এটা যেন তৎক্ষণিক মোকাবেলা করা যায় এবং একটা স্টেপ গ্রহণ করা যায়, এবং এই জিনিসগুলোতে কেউ যেন জড়িত না থাকে, এই জিনিসগুলো নিশ্চিত করা। আর এই ক্ষেত্রে শিক্ষক এবং সমাজকর্মীরা খুবই দায়িত্ববান এবং মূল ভূমিকা পালন করে, এবং তারা সব সময় খেয়াল রাখে যে
কোনো শিক্ষার্থী বা শিক্ষার্থীদের মধ্যে এই ধরনের কার্যক্রম যেন পরিচালিত না হয়। এই ধরনের ঘটনা থেকে কিন্তু শিক্ষার্থীরা কি বিভিন্ন ধরনের অসঙ্গতি এবং বিভিন্ন ধরনের খারাপ দিকেও চলে যেতে পারে এবং এখান থেকে অনেক ছেলে মেয়ে কি কি করে সুইসাইডও কিন্তু করে। এরপর আমরা দেখব হচ্ছে শিল্প সমাজকর্ম। তো শিল্প সমাজকর্মের ধারণাটা কি? শিল্প কারখানায় শ্রমিক এবং তাদের পরিবারের সার্বিক কল্যাণ এবং মালিক শ্রমিক সুসম্পর্ক বজায় রাখার উদ্দেশ্য অনুশীলিত সমাজকর্মের বিশেষায়িত শাখা। তাহলে একটু আগে যেটা বললাম যে একটা প্রতিষ্ঠানের মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ তাদের মধ্যে যেন একটা ভালো কমিউনিকেশন থাকে এবং তারা যেন একে অপরের যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা তাৎক্ষণিক সহজভাবে একে অপরের সাথে কথা বলে সেটা সমাধান করতে পারে বা প্রাপ্তি লাভ করতে পারে, সেই বিষয়কে একটা যথাযথ উদ্যোগ নেওয়া এবং শিল্পায়নের ফলে সৃষ্ট পেশাগত ক্লান্তি, শ্রম, অসন্তোষ এবং সামাজিক সমস্যা দূর করতে এটা অত্যন্ত কার্যকর। তাহলে এই জিনিসগুলো কি ভালোভাবে এটা বুঝতে হবে এবং কার্যকর করতে হবে। আচ্ছা, মেহেদি মো বলছো ভাইয়া কিছু বোঝা যায় না লেখা। আচ্ছা, আমি বোর্ডে কিছু লিখতেছি না আজকে, যেহেতু এটা ব্ল্যাক, হ্যাঁ, সেজন্য আমি কিছু লিখতেছি না। আর বোর্ডের লেখা হচ্ছে যেটা তোমরা দেখতেছো সেটাই। আর এই পিডিএফটা তোমাদের দেওয়া হবে, তখন তোমরা আরো স্পষ্ট দেখতে পারবা, ঠিক আছে? আর কোনো কিছু লেখার হলে আমি তোমাদের মুখে বলবো, তখন তো সেটা লিখে নিও। এরপর দেখবো মূল উদ্দেশ্য এবং গুরুত্ব। তাহলে সুসম্পর্ক স্থাপন, মালিক এবং শ্রমিকের মধ্যে দ্বিমত দূর করে পারস্পরিক ট্রাস্ট গড়ে তোলা। তাহলে মালিক এবং শ্রমিকের মধ্যে কি করতে হবে? একটা ট্রাস্ট গড়ে তুলতে হবে। এখন ধরো মালিক একটা জিনিস চাপাই দিল শ্রমিকদের উপর, যেটা তাদের করা সম্ভব না, বা শ্রমিক ধরে একটা জিনিসের দাবি করে অবশ্য যেটা অপ্রাসঙ্গিক, তাহলে এই জিনিসটা কি এখানে একটা ট্রাস্ট থাকতে হবে যে আসলে এই জিনিসটা দরকার বা এই জিনিসটা প্রয়োজন বা এটা এইভাবে করা যাবে। এই জিনিসগুলো কি একে অপরে একটা ট্রাস্ট থাকতে হবে। উৎপাদন বৃদ্ধি, শ্রমিকের কাজের পরিবেশ উন্নত করে কারখানা উৎপাদন হার বাড়ানো। তাহলে পরিবেশ উন্নত হলে কি শ্রমিকের উৎপাদন অটোমেটিক বেড়ে যাবে। শ্রমিকের কল্যাণ, বাসগৃহ, স্বাস্থ্য, নিরাপত্তা, অবসর বিনোদনের ব্যবস্থা নিশ্চিত করে। তাহলে শ্রমিকরা যখন কাজ করে, তারা যদি শুধু একঘেয়েমি কাজই করে, তখন কি তারা ভালো মতো ডেডিকেট থাকতে পারবে এবং সেখান থেকে কি অনেক ধরনের অসাবধানতার কারণে বিভিন্ন ক্ষয়ক্ষতিও হতে পারে। তো এর ফলে কি করতে হবে? তাদের বাসস্থানের যদি ব্যবস্থা করা যায়, তাদের পরিবারকে যদি আরেকটু বেশি সুবিধা দেওয়া যায়, বা তাদের ধরো আরো নিরাপত্তা দেওয়া যায় কর্মক্ষেত্রে, যে সেফটি ইস্যুগুলা থাকে। এরপরে ধরো তারা যে অবসর সময় তারা কোনো বিনোদন কেন্দ্র বা বিনোদন গ্রহণ করতে পারে, সেই ব্যবস্থাও যদি পাশাপাশি রাখা যায়, তাহলে এই জিনিসগুলো কি তাদের জন্য কল্যাণকর এবং তারা এই জিনিসগুলোর ফলে একটা মানসিক প্রশান্তি থাকবে, ফলে কি তার শারীরিকভাবে আরো বেশি কাজ করতে পারবে। তো এই জিনিসগুলা কি একটা শ্রম ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যা মালিক এবং শ্রমিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখে এবং শিল্প সমাজকর্মে মূলত এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়। এরপর আমরা দেখবো যে শিল্প সমাজকর্মীর সমসাময়িক ভূমিকা, মানে বর্তমান সময়ের ভূমিকাগুলো কি কি। তাহলে শ্রমিক কল্যাণ কর্মকর্তা, তাহলে শ্রমিক কল্যাণ কর্মকর্তার কাজ কি? কারখানায় শ্রমিক কল্যাণ কর্মকর্তা বা লেভেল ওয়েলফেয়ার অফিসার হিসেবে শ্রমিকদের মৌলিক সুযোগ সুবিধা তদারকি করা। তাহলে ওয়েলফেয়ারের কাজটা কি থাকে? যে একটা প্রতিষ্ঠানে যে শ্রমিকরা থাকে বা ওয়ার্কার বা স্টাফরা থাকে, তারা তাদের সুযোগ সুবিধাগুলো যথাযথ মালিক পক্ষ থেকে পাচ্ছে কিনা বা ওই প্রতিষ্ঠানটা সেগুলো যথাযথভাবে তাদের প্রোভাইড করতেছে কিনা, এই জিনিসটা কি নিশ্চিত করা। এছাড়াও হচ্ছে শ্রমিকরা যেন তাদের প্রাপ্য অধিকার এবং যে জিনিসগুলো তাদের প্রয়োজন তারা যেন সঠিকভাবে পায়, এটাও নিশ্চিত করা। তো ওয়েলফেয়ার কাদের হয়ে কাজ করে? ওয়েলফেয়ার হচ্ছে স্টাফ অথবা ওয়ার্কার, তাদের পক্ষ হয়ে কাজ করে। তাকে নিয়োগ দেয় মালিক পক্ষ, কিন্তু তিনি কাজ করে হচ্ছে ওয়ার্কার অথবা স্টাফদের পক্ষ থেকে, যেন তাদের কোনো ধরনের অসুবিধা না হয়। তো এইটা হচ্ছে মূলত তার কাজ ওয়েলফেয়ারের। এবং পেশাগত ক্লান্তি দূরীকরণ। তাহলে পেশাগত ক্লান্তি কি? একঘেয়েমি, পেশাগত অবসাদ, মানসিক দুশ্চিন্তা দূর এবং নিয়মিত বিনোদন এবং কাউন্সিলিং সেবা। তাহলে যে ওয়ার্কার বা স্টাফরা রয়েছে তাদের নিয়ে কি বিভিন্ন সময় ধরো প্রতিষ্ঠান থেকে যদি খেলাধুলার আয়োজন করা হয়, তাদের ধরো মুভি দেখার ব্যবস্থা করা হয়, বা তাদের ধরো ঘুরতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা, পিকনিক করা হয়, তো এই ধরনের কর্মসূচি যদি মাঝে মাঝে করা যায়, তাহলে কি তাদের হচ্ছে অবসাদ থেকে তারা কি মুক্তি পাবে এবং হচ্ছে মানসিক দুশ্চিন্তা থেকেও কি তারা মুক্তি পাবে। এর ফলে তারা স্বাচ্ছন্দ্য মনে আরো ভালো কাজ করতে পারবে এবং তারা যদি কোনো ধরনের প্রবলেম ফেস করে, সেটা মানসিক হোক, শারীরিক হোক, যে কোনো প্রবলেম হোক, তারা যদি
কাউন্সিলিং গ্রহণ করে এবং একজন সমাজকর্মী বা ওয়েলফেয়ার যদি তাকে বোঝায় বা তার সমস্যাগুলো সমাধান করে দেয়, তো সে কি আবার স্বাভাবিক লাইফে ফিরে যেতে পারবে। এরপর হচ্ছে শ্রম অসন্তোষ ও নিরসন। ধর্মঘট ও মালিক শ্রমিকদের সংঘাত সংঘাত এবং মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা এবং ন্যায়সঙ্গত দাবি আদায়ে সহযোগিতা করা। তাহলে শ্রম অসন্তোষ নিরসন কি দূর করতে হবে এবং শ্রমিকদের সাথে মালিকদের যে একটা কমিউনিকেশন গ্যাপ এটা যেন না হয় এবং তাদের অধিকার যেন তারা যথাযথভাবে বুঝে পায়, এই জিনিসটার মধ্যে যেন কোনো ঘাটতি না থাকে, এটা কি নিশ্চিত করতে হবে। এরপর আমরা দেখবো যে সমাজকর্মের অন্যান্য গুরুত্বপূর্ণ শাখা। তাহলে মনোরোগ সমাজকর্ম, এটা আগে একজন প্রশ্ন করেছিল যে মনোরোগ সমাজকর্মটা কি। এই যে তোমার টপিকটা চলে আসছে, এখন দেখো মনোরোগ সমাজকর্ম হচ্ছে মানসিক রোগীদের মানসিক এবং সামাজিক পুনর্বাসনে ব্যবহৃত শাখা, যেটা প্রবর্তক হচ্ছে মেরি জেরেড। তো এটা প্রবর্তক কে? মেরি জেরেড। তাহলে মনোরোগটা কি? মনোরোগ হচ্ছে এই যে তোমরা ডিপ্রেশনে থাকো বা কেউ যদি ডিপ্রেশনে থাকে, তার যদি মানসিক কোনো সমস্যা হয়, চিন্তা করাও কিন্তু একটা কি মনোরোগ। এটা হচ্ছে একটা টেনশন, এটাও কি একটা মনোরোগের অংশ। তাহলে এটা হচ্ছে মানসিক রোগীদের কি তাদের পুনর্বাসন করা, যে তারা যে জিনিসটা নিয়ে চিন্তিত, যে ধরনের সমস্যায় তারা ভুগতেছে। আর মনোরোগটা এমন একটা বিষয়, এমন একটা সেন্সিটিভ ইস্যু, যেটা মনে করো ফিজিক্যালি দেখা যায় না, সেজন্য কি এটা সবাই বুঝতে পারে না বা ধরতে পারে না। এর ফলে কি হয়, সে পারিবারিক ভাবে বা সামাজিক ভাবে বা তার বন্ধু বান্ধবদের কাছ থেকে বা কাছের মানুষের কাছ থেকে ওইভাবে কোনো সাপোর্ট পায় না। যখন ধরো তোমার শরীরে একটা ক্ষত থাকবে, তখন কি সবাই সেটা দেখতে পায় যে এই জিনিসটা হয়েছে, তখন কি সবাই একটা সহানুভূতি দেখায় বা একটা সমাধান দেওয়ার চেষ্টা করে, কিন্তু তোমার ব্রেনের মধ্যে কি চলতেছে এটা কিন্তু দেখা যায় না। ফলে কি হয়, এটার জন্য তুমি কিন্তু সবার কাছ থেকে বা কারো কাছ থেকে কোনো সাপোর্ট পাও না, বা তুমি যদি উল্টা কাউকে বলতে যাও, সেও কিন্তু এটা কোনো গুরুত্ব দিবে না, কারণ সে কি এটা দেখতে পারতেছে না। তাহলে মনোরোগ এমন একটা বিষয়, এটা হচ্ছে যার ঘটে বা যার মধ্যে চলে, শুধু সেই বিষয়টা ফিল করতে পারে বা সেই জিনিসটা অনুভব করতে পারে। তো এই ক্ষেত্রে কি হয়, যে একজন মনোরোগ বিশেষজ্ঞ বা একজন সমাজকর্মী ওয়েলফেয়ার, সে হচ্ছে এই জিনিসগুলো, তার কথাগুলো শুনে বোঝার চেষ্টা করে যে আসলে তার কি হয়েছে, কেন হয়েছে, কোন জায়গা থেকে উৎপত্তি, তার পারিবারিক পারিবারিক আর্থিক, তার ফ্রেন্ড সার্কেল বা প্রাতিষ্ঠানিক শিক্ষা বা তার অফিস, যে কোনো ক্ষেত্র থেকে তার কোনো সমস্যা আসতেছে কিনা, সে কোন সমস্যাগুলো ফেস করতেছে, এগুলো সে এ টু জেড সবকিছু একদম গোড়া থেকে সবকিছু তৎপর ভাবে দেখে এবং দেখে এটা সমাধান দেওয়ার চেষ্টা করে। এটাকে বলা হচ্ছে কাউন্সিলিং করা। তাহলে মনোরোগ চিকিৎসা কি, এটার জন্য হচ্ছে কাউন্সিলিং করতে হয়, এটার জন্য কোনো কি মেডিসিন দেওয়া হয় না বা কোনো কি চিকিৎসা করা, এটা চিকিৎসাই হচ্ছে কাউন্সিলিং করা বা বোঝানো বা তাকে উপলব্ধি করানো, এটাই হচ্ছে মনোরোগ সমাজকর্ম। এরপর আমরা দেখব প্রবীণ কল্যাণ সমাজকর্ম। প্রবীণ কল্যাণ কি? প্রবীণ হচ্ছে 60 বছর বা তার বেশি বয়সী যারা, তারাই হচ্ছে প্রবীণ। এখন তারা প্রবীণ হওয়ার পর যাদের বয়স ধরো 60-এর উপর, তারা কি আর কাজকর্ম করতে পারবে? তারা কি নিজেদের যোগান নিজেরা তৈরি করতে পারবে? তারা কি তখন পরিবারের উপর বা ছেলে বা মেয়ের উপর হচ্ছে নির্ভরশীল হয়ে পড়ে, বা কারো যদি নিজস্ব সেভিং থাকে সেটার উপর নির্ভর হয়ে পড়ে। তারা তখন কি নিজেরা আর কোনো টাকা পয়সা উপার্জন, অর্থ উপার্জন করতে পারবে? পারবে না। তারা তখন আর সেই অবস্থায় থাকে না। তো তারা যখন 60-এর বেশি হয়ে যায়, তখন তাদের স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করাই হচ্ছে একজন সমাজকর্মীর কাজ, যে তারা একটা ভালো মতো বুঝতে পারছে কিনা। তারপর হচ্ছে অপরাধ সংশোধনমূলক সমাজকর্ম। তাহলে অপরাধ সংশোধনমূলক সমাজকর্মটা কি? অপরাধীকে শাস্তি না দিয়ে সংসদের সুযোগ দেয়, সংশোধনের সুযোগ দেয় এবং প্রধান দুই প্রবেশন এবং প্যারোলাল। তাহলে প্রবেশন এবং প্যারোলাল জিনিসটা কি, এটা আমরা একটু পরে জানবো। তাহলে অপরাধীকে শাস্তি না দিয়ে সংশোধন করা। তাহলে শাস্তি না দিয়ে সংশোধনটা কি? আমরা জানি যে 18 বছরের নিচে কি সবাই শিশু। এখন ধরো 18 বছরের নিচের একটা শিশু, এটা ছেলে হোক বা মেয়ে হোক, সে কি একটা ধরো অপরাধ করে ফেলছে, তো তার কি ফৌজদারি আইন অনুযায়ী, ফৌজদারি আইন মানে হচ্ছে শাস্তিযোগ্য যে আইন, ধরো সে একটা শাস্তিযোগ্য কাজ করছে, কিন্তু তাকে কি প্রথমে শাস্তি দেওয়া হবে না, যেহেতু সে এখনো কিশোর বা প্রাপ্তবয়স্ক না, তাকে হচ্ছে সংশোধনাগারে পাঠানো হবে। কারাগার এক জিনিস এবং সংশোধনাগার হচ্ছে আরেকটা জিনিস, দুইটা একই জায়গায় হলেও দুইটা কি সেল ভিন্ন বা অংশ ভিন্ন। সংশোধনাগারে হচ্ছে
তাকে বোঝানো হয় বা তাকে পরিবর্তন করার চেষ্টা করা হয়, যেহেতু সে এখনো মাইনর বা শিশু। তো এই ক্ষেত্রে কি করে, আদালত তাকে হচ্ছে একটা সুযোগ দেয়, পরিবর্তিত হওয়ার সুযোগ দেয়। এখন প্রবেশন এবং প্যারালাল সম্পর্কে আমি জানবো। প্রবেশন হচ্ছে যে তাকে হচ্ছে সুযোগ দেওয়া। সুযোগ দেওয়াটা কি, যে সে যে অপরাধটা করছে এই অপরাধটা যেন সে না করে বা কেন করছে এটা হচ্ছে তদবির করা, বা তাকে সংশোধনাগারে পাঠায় সেখানে হচ্ছে তাকে হচ্ছে পরিবর্তনের চেষ্টা করা, বা তার যে স্বাভাবিক জীবন সেভাবে তাকে চলতে দেওয়া, কিন্তু তাকে কি চোখে চোখে রাখা বা হচ্ছে একটা অবজারভেশনে রাখা, যে সে একই ভুল যেন বারবারে না করে। আর প্যারোরাল জিনিসটাকে, প্যারোরাল হচ্ছে তাকে আংশিক মুক্তি দেওয়া, বা ধরো কেউ একটা অপরাধ করছে, তার 6 মাসের জেল হয়েছে, এখন তাকে কি করবে, যে 6 মাসের জন্য তাকে মুক্তি দিবে, কিন্তু সে কিন্তু তাদের নজরদারিতে থাকবে। এখন এই 6 মাস তাকে অবজারভেশন করবে যে সে আসলে পরিবর্তন হয়েছে কিনা। আর এই প্যারালাল মুক্তিটা কিন্তু বিভিন্ন ধরনের কি এটা চুক্তির মাধ্যমে দেওয়া হয়ে থাকে, যে তোমার মাসে মাসে হাজিরা দিয়ে আসতে হবে, বা তোমার এই কারণে হচ্ছে তুমি যদি এই জিনিস আবার করো তাহলে তোমাকে এই শাস্তি দেওয়া হবে, বা তোমাকে একজন বন্ড সই করে নিয়ে আসবে তোমার হয়ে, যে তোমার দায়ভার ওনার। এই ধরনের বিভিন্ন যোগসূত্রের মাধ্যমে হচ্ছে এই মুক্তিটা দেওয়া হয়ে থাকে। যে বিভিন্ন সময় দেখবা যে কারো ধরো একজন জেলে আছে, তার ধরো একজন আত্মীয় মারা গেছে, বাবা মারা গেছে বা মা মারা গেছে বা বউ মারা গেছে, সন্তান মারা গেছে, তখন কি তাদের কি কারাগার থেকে নিয়ে আসে না দেখার জন্য, এটাই হচ্ছে প্যারালাল মুক্তি। মানে হচ্ছে তাকে একটা শর্তের বিনিময়ে নিয়ে আসা বা কিছুক্ষণের জন্য ছেড়ে দেওয়া, এটা হচ্ছে প্যারালাল। এরপর আমরা দেখব ক্লিনিক্যাল সমাজকর্ম। ক্লিনিক্যাল সমাজকর্ম যদিও চিকিৎসা সমাজকর্মের সাথে অনেকটাই সম্পর্কিত বা একই, তবে সাহায্যার্থীর মানসিক এবং আচরণগত সমস্যা দূর করতে সরাসরি থেরাপি এবং মনস্তাত্ত্বিক কাউন্সিলিং। তাহলে চিকিৎসা সমাজকর্ম হচ্ছে চিকিৎসা করা হয়, আর ক্লিনিক্যাল সমাজকর্ম হচ্ছে কাউন্সিলিং করা হয়। এটাই হচ্ছে মূলত বেশি পার্থক্য বা বড় পার্থক্য। আচ্ছা, তৌফিক মাহমুদ বলছো যে স্যার আপনি অনেক ভালো বোঝান, ধন্যবাদ ভাইয়া। তারপরে তৌফিক আবার বলছে 18 বছর নিচে সবাই, সকল ব্যক্তি শিশু। হ্যাঁ ভাই, সকল ব্যক্তি শিশু। তোমার যদি 18 বছর কম হয় তাহলে তুমিও শিশু। আমার তো 18 বছর বেশি, আমি এখনো শিশু না, বুঝছো। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আছে এখানে কিছু। এখানে 30টা জ্ঞানমূলক প্রশ্ন আমি দিছি। এই 30টা জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে, এই স্লাইডটা তো তোমাদের দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওইখান থেকে এই স্লাইডের মধ্যে থেকে এই জ্ঞানমূলক প্রশ্নগুলো বের করে তোমরা এই 30টা প্রশ্ন মুখস্থ করবা। এই 30টা প্রশ্ন মুখস্থ করলে এখানে উত্তর সহ দেওয়া আছে। তাহলে দ্বিতীয় অধ্যায় সমাজকর্মের শাখা, এই অধ্যায় থেকে তোমাদের আর কোনো কি জ্ঞানমূলক প্রশ্ন পড়তে হবে না, এই 30টা পড়লে এনাফ। ফিজ প্রাইভেট থেকে কেবল আসলাম, ঠিক আছে, তুমি এখন জয়েন করো, এরপরে হচ্ছে তুমি বাকিটুকু হচ্ছে আমাদের রেকর্ড ক্লাস দেখে নিও। তাহলে এখানে হচ্ছে 30টা প্রশ্ন আছে। এরপর আছে হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। এখানে অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে তোমাদের আমি 6টা দিছি। এই 6টা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, এই 6টা একদম ঠুটস্থ রাখবা, মুখস্থ না, একদম ঠুটস্থ। ঠুটস্থ মানে কি, মুখস্থ কি মনের মধ্যে থাকে, আর ঠুটস্থ হচ্ছে একদম ঠোঁটের মধ্যে যেন আইসা থাকে, যে কেউ জিজ্ঞেস করলে যেন বলতে পারো। তো এটা হচ্ছে ঠোঁটস্থ করতে হবে, একদম মুখের মধ্যে এসে যেন থাকে। তাহলে 6টা আমরা একটু দেখি। 6টা কি আছে, চিকিৎসা সমাজকর্ম বলতে কি বুঝো এটা মুখস্থ করবা। তারপর বিদ্যালয় সমাজকর্মের প্রয়োজনীয়তা কি, প্রয়োজনীয়তা কি এটা মুখস্থ করবা। এগুলো কিন্তু আমি একটাকে তোমাদের বুঝাই দিচ্ছি, সো এটা গুলো এখন শুধু মুখস্থ করবে, এখন আর বুঝার কিছু নাই। তারপর মনোরোগ সমাজকর্ম এবং সাধারণ চিকিৎসা সমাজকর্মের অমিল কোথায়, মনোরোগ সমাজকর্ম এবং সাধারণ চিকিৎসা সমাজকর্মের পার্থক্য কোথায়, এই দুইটা পার্থক্য কোথায় এটাও মুখস্থ করবা। এরপর 4 নম্বরে আছে শিল্প সমাজকর্ম কেন গুরুত্বপূর্ণ। শিল্প সমাজকর্ম কেন গুরুত্বপূর্ণ এটা মুখস্থ করবা। আচ্ছা, সানবীর শান্ত বলতেছে ক্লাস কি শেষ হয়ে যাবে। হ্যাঁ ভাই, ক্লাস একটু পরে শেষ হবে, আর কিছুক্ষণ সময় লাগবে আমাদের। এরপর আছে অপরাধ সংশোধনমূলক সমাজকর্মের প্রবেশন। তাহলে এই যে একটু আগে বললাম প্রবেশন এবং প্যারোলা, এটা তোমাদের আরেকবার আমি একটু পড়িয়ে দিই। তাহলে অপরাধ সংশোধনমূলক সমাজকর্মের প্রবেশন ব্যবস্থার মূল কারণ কি, অপরাধীকে ঘৃণা করো না, অপরাধীকে অপরাধকে ঘৃণা করো এবং অপরাধীকে সংশোধনের সুযোগ দাও।
তাহলে অপরাধী যে তাকে ঘৃণা করা যাবে না। ঘৃণা কি করতে হবে? সে যে অপরাধটা করছে বা যে অপরাধ সেটাকে ঘৃণা করতে হবে এবং তাকে সংশোধন হওয়ার জন্য বা পরিবর্তন হওয়ার জন্য তাকে একটা সুযোগ দিতে হবে। তো এটাই হচ্ছে মূল কথা। এবং জেলের লঘু আসামি বা জেলের দাগি আসামি, লঘু আসামি কি? যারা ছোটখাটো অপরাধ করে যারা আসামি, তারা হচ্ছে লঘু আসামি। লঘু মানে কি? ছোট বা স্বল্প। আর হচ্ছে দাগি আসামি, যাদের ধরো অনেক বড় বড় অপরাধ, তারা হচ্ছে দাগি আসামি। তাদের সাথে রেখে একজন প্রবেশন অফিসার তদারকি সমাজে রেখে তাদের ভালো মানুষ হওয়ার সুযোগ দেওয়ার এর লক্ষ্য। তাহলে তাদের হচ্ছে সুযোগ দেওয়া যায় যেন, এবং সমাজে যেন তারা খাপ খাইয়ে আবার চলতে পারে সাধারণ মানুষের জন্য, তাদের যেন কেউ হেয় প্রতিপন্ন না করে এবং তার যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে মানসিক ভাবে। তো এই জিনিসটা নিয়ে কাজ করা। এরপর হচ্ছে পেরোল। পেরোল হচ্ছে দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্ত কয়েদিদের যদি কারাগারে চমৎকার আচরণ, অনুশোচনা, অনুশাসন দেখায়, তবে তাকে মেয়াদ শেষ হওয়ার আগে শর্ত সাপেক্ষে সাময়িক মুক্তি দেওয়া হয়। তাহলে একজনকে ধরো কারাগারে পাঠানো হয়েছে, তার ধরো আচরণ খুব ভালো বা সবাই লক্ষ্য করলো যে তার মধ্যে অনেকটা পরিবর্তন আছে, বা তার কি অনুশোচনা বোধ হচ্ছে যে সে যে অপরাধটা করছে এটা কি ভুল, সেই জিনিস আর কখনো করবে না। তো এর ফলে কি হয়? তাকে শর্ত সাপেক্ষে হচ্ছে তার মেয়াদের আগেই হচ্ছে সাময়িক মুক্তি দেওয়া হয়। তো এই সাময়িক মুক্তি দেওয়ার ফলে সমাজে কি সে ফিরে আসে, কি স্বাভাবিক জীবন যাপন করার একটা কি সুযোগ পায়। তো এটাই হচ্ছে পেরোলে মুক্তি। তাহলে আমাদের অনুধাবন প্রশ্নগুলো শেষ। এখানে আছে 6টা দেওয়া আছে, এই 6টা কি তোমরা ঠোঁটস্থ করবা। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের একটা হোমওয়ার্ক। এখন হোমওয়ার্ক গুলো হচ্ছে, দেখো এখানে একটা তোমাদের সৃজনশীল দেওয়া হয়েছে। উদ্দীপকে আসিফ একটি সরকারি হাসপাতালে সমাজ সেবা শাখায় কর্মরত, তিনি অর্থাভাবে ওষুধ কিনতে পারছে না। তাহলে আসিফ কি একটা সরকারি হাসপাতালে সমাজ সেবায় কাজ করে এবং সে কি অর্থের অভাবে ওষুধ কিনতে পারতেছে না এবং রোগীদের আর্থিক সহায়তা দেন এবং দীর্ঘমেয়াদী জটিল রোগীদের মানসিক মনোবল বাড়াতে সাহায্য করেন। তাহলে সে সমাজকর্মী এবং সে কি করে যে যারা ওষুধ অর্থের অভাবে ওষুধ কিনতে পারে না এবং রোগীদের আর্থিক সহায়তা দেয় আর হচ্ছে মনোবল বাড়াতে সাহায্য করে। অন্যদিকে তার বন্ধু কি করে? একটি গার্মেন্টসে কাজ করে এবং তিনি মালিক এবং শ্রমিকের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে এবং শ্রমিকদের বিনোদনের ব্যবস্থা করে। তাহলে এটা হচ্ছে আমাদের উদ্দীপক। উদ্দীপক। এখন আমরা ক নাম্বার প্রশ্নটা দেখব। বাংলাদেশে চিকিৎসা সমাজকর্ম কত সালে প্রথম শুরু হয়? তাহলে এটা হচ্ছে তোমাদের ক নাম্বারের প্রশ্ন 1 নাম্বারের জন্য, যে বাংলাদেশে চিকিৎসা সমাজকর্ম কত সালে প্রতিষ্ঠিত হয়। তাহলে এটা কিন্তু আমি তোমাদের প্রথমে লিখতে বলছিলাম চিকিৎসা সমাজকর্মের পাশে। তো এটা কার কার মনে আছে বা কে কে লিখেছো এটা আমাকে লিখে জানাও যে কত সাল। দেখি তোমাদের মনে আছে কিনা, কমেন্ট করে এটা আমাকে জানাও। আচ্ছা, আজিজুল লিখছো যে আপনার যদি যুক্তি ক্লাস অ্যাড করতেন খুব ভালো হতো। আচ্ছা দেখি ভাইয়া, আমরা চেষ্টা করব। তৌফিক মাহমুদ, স্যার ইসলামী ইতিহাস ও সংস্কৃতি ক্লাস কি হবে না? তোমাদের এই সাবজেক্ট যদি থাকে তাহলে অবশ্যই ক্লাস হবে। তোমাদের মনে হয় পৌরনীতি, অর্থনীতি, সমাজকর্ম এবং ইতিহাস, এই 4টা হচ্ছে মানবিক এই ক্লাস। আচ্ছা, সুনন্দা চাকমা, তারপর জাকিয়া ফারিয়া, তোমরা লিখছো 1958 সালে। হ্যাঁ ভাই ঠিক আছে, 1958 সাল। আজিজুল ইসলাম লিখছো আপনার ক্লাসগুলো খুবই চমৎকার হয়। ধন্যবাদ ভাইয়া, তোমাদের যদি ভালো লাগে তাহলে আরো ক্লাস নেওয়া হবে। আচ্ছা তোমরা রেহানা লেখছো 1969। 1969 কি হবে? ভালো করে দেখবা। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নটা দেখো। প্রবেশন ব্যবস্থা বলতে কি বোঝায়? প্রবেশন ব্যবস্থাটা কি, এটা কিন্তু আমি তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছি এবং আমরা কি ব্যাখ্যা বিশ্লেষণ করে এটা বুঝাইছি। সো এখান থেকে হচ্ছে স্লাইড থেকে এটা পড়বে এবং বই থেকেও তোমরা পড়তে পারো এই অংশটা বের করে। এরপরে গ নাম্বার আছে, উদ্দীপকের জনাব আসিফের কর্মকাণ্ডের সাথে সমাজকর্মের কোন শাখার প্রতিফলন ঘটছে ব্যাখ্যা করো। তাহলে উদ্দীপকের আসিফ যে একটা চিকিৎসা কেন্দ্রে চাকরি করে সমাজসেবক হিসাবে, সেখানে তার যে কাজটা এটা হচ্ছে সমাজকর্মের কোন শাখার সাথে সংযুক্ত বা কানেক্টেড, এটা কি তোমরা ধরতে পারবে অবশ্যই যদি পড়া বুঝে থাকো। এরপর ঘ নাম্বার আছে, রহিম সাহেবের ভূমিকা কারখানার উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক, সমাজকর্মের আলোকে বিশ্লেষণ করো। তাহলে এটাও কি আমরা একটু আগে পড়ছি।
সো তোমরা হচ্ছে ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার এবং ঘ নাম্বার এই 4টা প্রশ্ন, এই সৃজনশীলটা হচ্ছে তোমরা হোমওয়ার্ক নিবা, হোমওয়ার্ক হিসেবে এটা জমা দিবা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তো হোমওয়ার্কটা কিভাবে জমা দিবা, প্রথমে হচ্ছে ক্যাপশনে তোমার নাম লিখবা, এরপরে ক্লাসের নাম লিখবা সমাজকর্ম দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায়, এরপরে আমার নাম লিখবা যে এডুকেটর অব্দুল ইসলাম সাম্য, এরপরে তোমরা এই সৃজনশীলটা খাতায় লিখে এটা হচ্ছে ছবি তুলে পোস্ট করবা, ঠিক আছে? এই উত্তরগুলো পোস্ট করবা, তাহলে এই সৃজনশীলটা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে। এবং যে 30টা সংক্ষিপ্ত প্রশ্ন এবং 6টা প্রশ্ন তোমাদের দিলাম ঠোঁটস্থ করার জন্য, এই 6টা প্রশ্ন মুখস্থ করবা আর জ্ঞানমূলক গুলো অবশ্যই মুখস্থ করবে। আমি কিন্তু একদিন তোমাদের পরীক্ষাও নিব, দেখবো যে কে কতটুকু পাও বা কে কতটুকু পড়ছো। আচ্ছা আচ্ছা, তোমাদের ক্লাস আলহামদুলিল্লাহ শেষ। এখন হচ্ছে তোমাদের যদি এখানে কোনো প্রশ্ন থাকে তাহলে ক্লাস রিলেটেড প্রশ্ন করতে পারো, আমি তাহলে উত্তর দিয়ে তারপর আমরা ক্লাসটা শেষ করব আজকে। অথবা তোমরা জানাইতে পারো যে আমরা যে টপিক গুলো পড়লাম এখানে কোনো সমস্যা আছে কিনা, সেটাও তোমরা জানাইতে পারো। তৌফিক মাহমুদ শেষ, ঠিক আছে ভাইয়া, তুমি যদি বুঝে থাকো তাহলে ধন্যবাদ। তাহলে তোমার আর ক্লাস করার এখন দরকার নেই, তুমি লিভ নিতে পারো। আর সবাই হোমওয়ার্কের বিষয়টা বুঝতে কিনা এটা হচ্ছে ডান লিখে জানাও। প্রবেশন অফিসার কাকে বলে স্যার? আচ্ছা, ফারিয়া খুশি বলছে প্রবেশন অফিসার কাকে বলে। প্রবেশন অফিসার বা প্রবেশনাল পিরিয়ড কিন্তু আলাদা আরেকটা বিষয় আছে। প্রবেশনাল বলতে ধরো তুমি একটা নতুন কোম্পানিতে জয়েন করছো, হ্যাঁ, এই কোম্পানিটার উপরে এটা হচ্ছে ডিপেন্ড করে যে কোন কোন কোম্পানিতে হচ্ছে 6 মাস বা 1 বছরও হচ্ছে প্রবেশনাল পিরিয়ড থাকে। তো এই সময়ের মধ্যে যে এমপ্লয়িটা হচ্ছে যুক্ত হয়, সে ওই ধরো 6 মাস বা 1 বছর হচ্ছে কিছু সুযোগ সুবিধা পায়। সুযোগ সুবিধাটা কি, সে ধরো কোনো কিছু বুঝতে পারতেছে না বা কাজ পারতেছে না বা কাজে ভুল করতেছে বা সে একটা ভুল করে ফেলছে, তো এই জিনিসটা হচ্ছে লঘু চোখে বা হচ্ছে তাকে এটা হচ্ছে সংশোধনমূলক হিসাবে দেখা হয় বা তাকে এই জন্য কোনো পানিশমেন্ট দেওয়া হয় না, এটাই হচ্ছে প্রবেশনাল পিরিয়ড হিসেবে ধরা হয় চাকরি ক্ষেত্রে। ওই প্রবেশনাল পিরিয়ডটা শেষ হলে এরপরে সে যদি কোনো ভুল করে বা কোনো কিছু না বোঝে তখন এটা কি তাকে এটার জন্য জাস্টিফাই করা হয় বা এটা প্রশ্নের সম্মুখীন করা হয় তাকে। আচ্ছা শান্ত ভাই, আমি আপনাদের ক্লাস করি না, কিন্তু ক্লাস করে কিন্তু বই পড়ি না, বই পড়তে হবে। বই তো অবশ্যই পড়তে হবে, কিন্তু তুমি যদি ক্লাসগুলো দেখো আর আমরা যে স্লাইডগুলো দিই এগুলো যদি ভালো করে পড়ো তাহলে বই কম পড়লেও সমস্যা নেই। আজিজুল দ্বিতীয় অধ্যায় না, এটাই হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে একটা ক্লাস, এই টপিক গুলো পড়লেই তোমাদের দ্বিতীয় অধ্যায় এনাফ। দ্বিতীয় অধ্যায় থেকে আর কোনো টপিক করার দরকার নেই, এটা পড়লে তোমাদের এনাফ হয়ে যাবে। আচ্ছা তোমরা সবাই বুঝতেছো যে ঠিক আছে, ধন্যবাদ স্যার। আচ্ছা তাহলে আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো, কারো আর কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।